কেউ যখন, আমার মতো একজন সাধারণ কেউ যখন ভিসা আবেদন করেন, বাংলাদেশের দূতাবাসগুলো বা ডেপুটি হাই কমিশনগুলো যেখানে আছে, তারা কি একই রকম ভাবে খুব সহজে ভিসা পান? অতএব প্রশ্নটা কিন্তু একপাক্ষিক ভাবে করলে হবে না, এটা দ্বিপাক্ষিক একটা প্রশ্ন। বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো ভারতে দেখা যায় না, ভারতের টেলিভিশন চ্যানেলগুলো দেদারছে আমরা এখানে দেখছি সকাল বিকাল, একটা সাধারণ ভাত মানে ভাত মাছের মতো একটা বিষয় এখানে। এখন এটা কে, এই বিড়ালের গলায় কে ঘন্টা বাজবে? অবশ্য সরকারের তাই না? এখন সরকারকে অথবা যারা এই সম্পর্কে, আমি এই জন্য বলছি যে এটা একটা পারস্পরিক বিষয়। সরকারের উপর যেমন দায় দায়িত্ব রয়েছে, যখন আপনি স্টেট টু স্টেট কন্ট্যাক্টের কথা বলছেন, তার যেমন একটা আউটকাম আমরা প্রত্যাশা করি, ঠিক একইভাবে সরাসরি যেখানে স্টেট হয়তো সরাসরি ইন্টারভেন করে না, যেমন মিডিয়া ওয়ার্ল্ড যেটার কথা বলছি, তাদের গণমাধ্যমগুলো আমাদের সম্পর্কে কি ধরনের ধারণা পোষণ করে সেটা আমাদেরকে জানা, বা আমরা তাদের সম্পর্কে কি ভাবি, আমরা যে তাদের সম্পর্কে উঁচু কিছু ধারণা পোষণ করি, ইতিবাচক কিছু ধারণা পোষণ করি, তাদের কাছে আমাদের কিছু প্রত্যাশা আছে, সেই জিনিসটাও কিন্তু ওই পাশে আমার মনে পৌঁছানোর একটা ব্যাপার আছে। অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্টে যেমন আমাদের যারা, সেটা সিভিল সোসাইটি হোক বা যারা মিডিয়া হোক বা ব্যবসায়ী সম্প্রদায় হোক, তাদের যেমন একটা দায়িত্ব, এটা এককভাবে দায়িত্বটা আমি কিন্তু সরকারের বা দুটো রাষ্ট্রের উপর চাপানোর পক্ষে, সবারই একটা সমন্বিত উদ্যোগ হলেই হয়তো আমরা একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরবো। অতিথিদের সাথে আরো কথা বলবো একটু ছোট্ট বিরতির পরে। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারতের সম্পর্ক নিয়ে কথা বলছিলাম। আমাদের আরেক প্রতিবেশী দেশ মিয়ানমার, সেই মিয়ানমারে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গেলেন এবং সেখানে আমরা দেখলাম যে জাতিগত যে সহিংসতা চলছে সেই সহিংসতা নিরসনের জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন। এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু বাংলাদেশের সাথেও মিয়ানমারের দীর্ঘদিন ধরে আমরা দেখছি একটি অচলাবস্থা রয়েছে এবং তারা রোহিঙ্গাদের রোহিঙ্গা বলেই স্বীকৃতি দিচ্ছে না। ফলে একবার আমরা শুনেছি যে বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের তারা ফিরিয়ে নিয়ে যাবে না, কারণ রোহিঙ্গা বলে কেউ নেই, এরা বাংলাদেশেরই নাগরিক। এই সমস্যাটা তো আপনি দীর্ঘদিন ধরে নিজে প্রত্যক্ষভাবে জড়িত থেকে দেখেছেন। ডক্টর এম জমির, আপনি যদি বলেন যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে দ্বিপাক্ষিকভাবে চেষ্টা করছে, আমিও বেশ কয়েকবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যে এটাকে কেন আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না, কেন এখনো দ্বিপাক্ষিক পর্যায়ে আটকা পড়ে আছে? আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে না, এটা ঠিক নয়। 1977-78 সালে এই সমস্যাটা প্রথম উদ্ভাবন হয়। তখন 2,35,000 রোহিঙ্গা তারা আমাদের দেশে অনুপ্রবেশ করে। তখন আমি কানাডায় ছিলাম পোস্টেড। আমার মনে আছে তখন আমি আলোচনা করেছিলাম পিয়ার ট্রুডোর সাথে, তখন উনি প্রধানমন্ত্রী, এবং তখন ওনার সাথে আলোচনা করার পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে ইউএনএইচসিআর এর মাধ্যমে যা কিছু করণীয় সেটা করা হবে। তখন একজন ব্যক্তি ইউএনএইচসিআর এ ছিল, খুব গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, সার্জিও ভিয়েরা দে মেলো। সে একসময় এখানে বাংলাদেশে ছিল 72 সালে এবং আমাদের রিপ্যাট্রিয়েশন ব্যাপারে সে সক্রিয়ভাবে জড়িত ছিল। তো সার্জিও এবং কোফি আনান সাহেব তখন ডাইরেক্টর ইউএনএইচসিআর এ। তো সেই জন্য আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস, ইউএনএইচসিআর, এরা লিগ অফ রেড ক্রস সব জড়িত ছিল। তা নয়, বর্তমানে বাংলাদেশের সাথে মিয়ানমারের সরকারের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে একটা লিস্ট তৈরি হয়েছে, তারা মেনে নিয়েছে যে এরা আছে, এদেরকে আমরা নিয়ে যাব। কিন্তু আমার কথা হচ্ছে সেটা না, আমার কথা হচ্ছে যেটা ওবামা সাহেব যেটা এখন অবশেষে উনি বললেন সেটাই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে যারা নাগরিক ওই দেশের, তাদেরকে নাগরিক বলে স্বীকৃতি দিতে হবে, এবং সেইটা না করলে গণতান্ত্রিক প্রক্রিয়াটা ব্যাহত হচ্ছে, এবং গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হলে তাহলে আমেরিকার পক্ষে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক আরো ভালো করার সেটার ক্ষেত্রে একটা বেড়াজাল তৈরি হচ্ছে। কিন্তু মিয়ানমার তো স্বীকারই করে না যে রোহিঙ্গারা তাদের নাগরিক। সেইটা এখন মনে হয় আমেরিকা এবারে যাওয়ার বলার পরে একটু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা হবে। এবং কিন্তু আমি আশা রাখবো যে খালি আমেরিকা বললে তো হবে না, আমাদের দেশেও তো একজন ব্যক্তি আছেন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন পিসের জন্য, তিনিও একটু বলবেন অং সান সু চিকে যে তোমরা তোমাদের নাগরিককে নিজেদেরকে কেন তোমরা স্বীকৃতি দিচ্ছ না। উনি যদি বলেন, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন, ওবামা সাহেব তো প্রেসিডেন্ট হিসেবে না, উনিও নোবেল প্রাইজ পেয়েছেন পিসে। কার্টার সাহেব যদি বলতে পারেন, ওবামা সাহেব যদি বলতে পারেন, উনি একটু সুস্পষ্টভাবে বলেন, তাহলে তো আমাদের উপকৃত হব না। কিন্তু এর আগে আমরা যখন জাতিগত সহিংসতাটা চলে তখন কিন্তু আমরা দেখেছি যে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি, যিনি বিরোধী দলীয় নেত্রী, তিনি কিন্তু সরাসরি কোনো স্টেটমেন্ট কোথাও দেননি এবং তিনি ভয় পাচ্ছেন এটা করলে যদি মিয়ানমার আর্মি তাকে পরবর্তীতে প্রেসিডেন্ট না করে। এবং আরেকটা বিষয় এখানে জমির ভাই আরেকটু যদি বলেন, এমনি ধর্মীয় ভাবেও যদি দেখেন, মিয়ানমারে তো বেশিরভাগ বুদ্ধিস্ট। তো বুদ্ধিস্টরা তো আমরা যেটা মানে
জেনে আসছি বা পড়ে আসছি যে তারা অহিংস, মানে সহিংসতা তাদের কাছে, তাদের ধর্মেও নাই, এবং তারা জীব হত্যা মহাপাপ, এটা তো তাদের ইয়ার থেকেই আসছে। এখন ধরেন যে এই যে এই যে যুগের পর যুগ বা বছরের পর বছর এই যে রোহিঙ্গা মুসলিম কমিউনিটি আমরা জানি যে তারা আরাকান প্রদেশটা তাদেরই, মানে 100% মুসলিম, তো তাদের উপরে এই নিপীড়ন কেন? মানে জায়গা জমি দখল করার জন্য। এখন তাদের আমাদের দেশেও মনে হয় এরকমই হচ্ছে। আমাদের কিন্তু দেশে যে একই জিনিস সাম্প্রদায়িক তুমি হামলাগুলো দেখেছো হয়, শ্রীলঙ্কাতে কোনদিন আমি শুনিনি যে মুসলমানদের উপর কোন রকম মারপিট হয়েছে, কিন্তু এখন তো ওখানে বৌদ্ধ ধর্ম অবলম্বী যারা তারা তো মুসলমানদেরকে কদিন আগে হলো না। হ্যাঁ, না কিন্তু এই জিনিস এই ইয়াগুলিকে ধরেন এখন তারা স্বীকারই করে না। এই অনেক ধরনের সময় তারা সাম্প্রদায়িক হামলার এদেরকে সাথে- ফিরিয়ে নিতে হবে, এই ধরনের সাম্প্রদায়িক হামলায় তো মনে হয় যে শুধুমাত্র এই সম্প্রদায়গত বিদ্বেষের চেয়ে আরো বিভিন্ন রিপোর্টেও আমি দেখেছি যে এর পাশাপাশি সম্পদ দখল, ক্ষমতা দখল, এরকম আরো অনেক বিষয়গুলো আসলে থাকে, শুধু সম্প্রদায় এটা হলো যেহেতু ওই অঞ্চলের সাথে তারা বলে যেটা যে আমাদের চিটাগং অঞ্চলের মানুষের মানে এপিয়ারেন্স এবং তাদের যে মানে চেহারা সবকিছুই ওই যে আরাকান প্রদেশের মানুষের মানে প্রায় কাছাকাছি। এই কারণে তারা যেহেতু আর অনেকে এদিকে বিয়ে শাদীও করছে, মানে ফলে কিছু কিছু ফ্যামিলি এরকম আত্মীয়তা এইসব কারণে আবার ওইদিকে চাপ হইলে একটা ধরেন নদী পার হয়ে চলে আসতে পারে। কাছাকাছি একটি ইস্যু মনে হয় বাংলাদেশেও আছে যে পার্বত্য চট্টগ্রামে আদিবাসী আসলে কারা, তারা পরে এসেছে, তারা আদিবাসী কিনা, এইরকম কাছাকাছি একটি ইস্যু মনে হয় আছে। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি যেহেতু সাংবাদিকতা বিভাগের এবং আপনি সাথে সরাসরি জড়িত, মিয়ানমারে কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশে এই রোহিঙ্গা ইস্যুটিকে যেভাবে দেখা হয় বা যেভাবে দেখানো হয় বা অন্যান্য যে বিশ্ব গণমাধ্যমগুলো আছে সেগুলোয় এই জাতিগত সহিংসতার বিষয়টি বা রোহিঙ্গাদের বা অন্যান্য যাদের স্বীকৃত না তাদের বিষয়টিকে যেভাবে উত্থাপন করা হয়, মিয়ানমারে কিন্তু আমরা সেভাবে দেখছি। এখানে যেটা হলো যে ওবামার আজকের আলোচনাটা যেটা হচ্ছে, ওবামা এর আগেও কিন্তু একাধিকবার বলেছেন, এটা সম্ভবত আমি যদি ওইভাবে বলি প্রায় তৃতীয়বারের মতো তিনি, কিন্তু এর আগের কতটা আহ্বান ছিল, তিনি তখন এই অঞ্চলে ছিলেন না, এর আগে যুক্তরাষ্ট্র থেকে উনি একবার বলেছিলেন। আর আপনার মনে আছে জাতিসংঘ মহাসচিব সবশেষে যখন অনুপ্রবেশের চেষ্টা করা হয়, যেটার ব্যাপারে বাংলাদেশ সরকার খুব কঠোর অবস্থান নিয়েছিলেন, এবং এটা খুব সহজ সিদ্ধান্ত ছিল না কিন্তু বাংলাদেশ সরকারের জন্য, যেটা অনেকভাবে মানবিক কারণে চাপ দেওয়া হচ্ছিল আন্তর্জাতিক পক্ষ থেকে, কিন্তু আমার মনে হয় বাংলাদেশ প্রথমবারের মতো খুব কঠোর একটা অবস্থান নিয়েছিল যাতে আন্তর্জাতিক সম্প্রদায় এই ব্যাপারে মুখ খোলে। তখন এইটা আমি মনে করি বাংলাদেশের এই যাবৎকালে এই ধরনের মানবিক ক্রাইসিসের ক্ষেত্রে খুব বড় ধরনের একটা স্টেপ ছিল শেখ হাসিনা সরকারের। তো তখন থেকে যদি আপনি দেখেন, ওবামা প্রথম দিকে বলেছে যে তাদের অধিকারটাকে স্বীকৃতি দেওয়া বা তাদের জাতিগত অধিকারের ব্যাপারটা, এখন এই কথাগুলোতে যে খুব বেশি উপকার হচ্ছে, খুব বেশি কাজে আসছে তা কিন্তু না। তার একটা কারণ হলো যে এই মুহূর্তে বার্মার ডেমোক্রেটিক রিফর্মের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা আগ্রহ আছে, সেখানকার ভবিষ্যৎ বাণিজ্য নিয়ে একটা আগ্রহ আছে। এই বিশাল শক্তিশালী রাষ্ট্রটার আন্তর্জাতিক আগ্রহটা আমাদের বিবেচনায় রাখতে হবে। রোহিঙ্গা তার মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একটা ইস্যু, অতএব রোহিঙ্গা ইস্যুটা আমাদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, রোহিঙ্গা ইস্যুটা এই ধরনের প্রতিষ্ঠান ইউএনএইচসিআর এর কাছে যতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিশাল যে আগ্রহ বলাই এই জায়গার রিফর্মটাকে নিয়ে, সেই জায়গায় সেইটা কতটুকু স্থান পাবে সেটা কিন্তু আরেকটা বিবেচনার বিষয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় মনে হয় দুজনেই কিন্তু তারা শান্তি পুরস্কার দিয়েছে, এখানে কিন্তু আমরা কিন্তু অং সান সু চির পক্ষ থেকে এই ধরনের কোনো ওই প্রসঙ্গে আসবো। তার আগে যে জিনিসটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে এই যে সে যে আসিয়ান ব্লকে আছে, যেখান থেকে চাপটা আসতে পারতো ঐতিহাসিকভাবে, সেখান থেকে চাপটা কিন্তু কখনো বার্মাকে এইভাবে দেওয়া হয়নি। যদি আপনি সাধারণভাবেও দেখেন, একজন লেম্যান হিসেবেও দেখেন, আপনি দেখবেন যে মালয়েশিয়া সহ আশেপাশের অনেক দেশে রোহিঙ্গাদেরকে নেওয়া হয়েছে, তারা থাকেন, কিছু সুযোগ সুবিধা পান, এইটুকু এক ধরনের মানবিক দায়িত্ব। কিন্তু আমি নিজে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল স্টাডিজ নিয়ে কাজ করে এরকম একটা প্রতিষ্ঠানে ফেলো ছিলাম, এবং দীর্ঘদিন তাদের সাথে বলারও চেষ্টা করতাম যে দেখো রোহিঙ্গা ইস্যুসটা এরকম বা এইভাবে আমাদের উপর হয়। তারা আমার কাছে মনে হয়েছে যে সংবেদনশীলতা নিয়ে আমরা দেখি, যে কথাটা উনি বললেন যে একটা ঐতিহাসিক যোগাযোগ এবং যে একটা এথনিক মাইনরিটি হিসেবে তাদের প্রতি যে সংবেদনশীলতা, সেই সংবেদনশীলতা কিন্তু তাদের নাই। এই কথাটা আমি একটু জোর দিয়েই বলছি। তারা এটাকে একটা রিজিওনাল গ্লোবাল একটা অন্যান্য পলিটিক্যাল অন্যান্য ইস্যুজের মতো একটা ইস্যুস হিসাবে দেখে। অতএব যে বৃহত্তম, যদি ওইভাবে আপনি ধরেন যে দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ছিল, আসিয়ানের অত্যন্ত একটা লিডিং পজিশনে ছিল, সে কখনো কি বার্মার উপর যথেষ্ট চাপ দিয়েছে? কিংবা মালয়েশিয়া ছিল, সে কি কখনো ওই নৈতিক চাপ তার উপরে দিয়েছে? এই চাপগুলো কিন্তু সে যে অংশে বিলং করে দক্ষিণ পূর্ব এশিয়া, সেই অংশ থেকে চাপটা কিন্তু আসেনি। এখন আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, এখন চীনের কথাটা আমি হয়তো বিস্তৃত আলোচনা আমাদের প্রয়োজনও নাই। এখন যে কথাটা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি বলছেন সেটা ভ্যালু অ্যাড করবে, হয়তো একটা জোর তৈরি করবে। আর সুচি বুঝতে হবে যে এখনো তিনি দেশের রাষ্ট্র ক্ষমতায় না, তিনি দেশের প্রেসিডেন্ট না, তিনি দেশের নীতি নির্ধারক না, এবং